নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। আজ বাংলা বলছে শুরুতে একটা খবর আপনাদেরকে দেখাবো। সকাল থেকেই আমরা যে খবরের দিকে নজর রেখেছি তা একটা বিশেষ আবরণ তৈরি করেছি, যেখানে বিজেপির একটা সম্ভাব্য প্রার্থী তালিকা হাতে এসেছে কলকাতা টিভির। সেই এক্সক্লুসিভ রিপোর্ট যা বলে দিচ্ছে কারা হতে পারেন লোকসভা নির্বাচনে এ বাংলা থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী। একটা কথা মনে করাতে হবে না, গতকালই সবে যিনি কলকাতা ছেড়ে গেছেন বিজেপির চাণক্য, তিনি এবার বলেছেন 35-এর বেশি আসন আসবে এই বাংলা থেকে। সেই 35-এর বেশি আসন পাওয়ার জন্য বিজেপি কাদেরকে প্রার্থী হিসেবে দেখছে, মানে কাদেরকে সেই প্রার্থীর তালিকায় রাখা হচ্ছে। অনেক প্রশ্ন আসছে আপনার মনে। আমি বুঝতে পারছি যে আমি এতটা উত্তেজিত হয়ে কেন বলছি, যে চেয়ারে বসিনি, দাঁড়িয়ে আপনাদেরকে সেই খবর দিতে হচ্ছে, কারণ আমি গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাবো কারা সেই তালিকার মধ্যে আসছে যারা সম্ভাব্য প্রার্থী হতে পারে। তাই বঙ্গ বিজেপির এই প্রস্তাবে সবার প্রথমে আসছে কোচবিহারের নিশীথ প্রামাণিকের নাম, আলিপুরদুয়ারে জন বার্লার নাম সম্ভাব্য তালিকায় আসছে। কোচবিহার আলিপুরদুয়ার বললাম, বাকিও বলছি। এরপরে কে আছেন? শ্রীরামপুরে মধুছন্দা কর, আরো একজন আছেন দেবজিৎ সরকার। মানে এরা তালিকার মধ্যে কেউ দুটো, তিনটে, পাঁচটা নাম আছে যারা সম্ভাব্য হতে পারেন। হুগলি লকেট চট্টোপাধ্যায়, তার সংসদীয় এলাকা লকেট চট্টোপাধ্যায়ের নাম সেখানে সম্ভাব্য জায়গায়। আরামবাগ মধুসূদন বাগ সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিজেপির। যে প্রস্তাব তাতে আরামবাগে মধুসূদন বাগের নাম রয়েছে। পরের লিস্ট তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী। একটুও অবাক হচ্ছি না, দিব্যেন্দু অধিকারীর নাম এই সম্ভাব্য তালিকায় রয়েছে। তার মানে অফিসিয়ালি দিব্যেন্দু অধিকারী কি বিজেপিতে? এই প্রশ্ন আসছে। কাঁথি সৌমেন্দু অধিকারী, আবারও অবাক হচ্ছি না। দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, তমলুক, কাঁথি, এই দুই জায়গা থেকে অধিকারী ব্রাদার্সদের এই নাম। পরিবারতন্ত্র নিয়ে আর কথা বলবেন তো আরেক অধিকারী? সে প্রশ্ন আমি বাংলা বলছেন অতিথিদের কাছ থেকে জিজ্ঞেস করবো। কিন্তু পরে ঘাটাল ভারতী ঘোষ সম্ভাব্য প্রার্থী। ভারতী ঘোষ হতে পারেন ঘাটাল থেকে। ঝাড়গ্রামে কুনার হেমব্রম, ঝাড়গ্রাম থেকে বিজেপির, বঙ্গ বিজেপির প্রস্তাব করা তালিকায় কুমার হেমব্রমের নাম প্রস্তাব করা হচ্ছে। মেদিনীপুর দিলীপ বাবু কোথায়? অঞ্জনা বসুর নাম সেই তালিকায় রয়েছে। অবাক হচ্ছি আমি, মেদিনীপুরে দিলীপ ঘোষের নাম নেই। দিলীপ ঘোষ তাহলে কোথায় বলবো। পুরুলিয়ায় রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো সম্ভাব্য তালিকায়। জ্যোতির্ময় সিং মাহাতোর নাম থাকছে পুরুলিয়া থেকে। বাঁকুড়ায় সুভাষ সরকার, বাঁকুড়া আসনে সুভাষ সরকার সম্ভাব্য নাম। পরে বিষ্ণুপুর শ্যামদাখিনাকুল, যাক সৌমিত্র খাঁ তিনি আছেন বিষ্ণুপুরের সম্ভাব্য তালিকার মধ্যে, যেটা এই বঙ্গ বিজেপির সাজেস্টেড নেম লিস্ট বলছে। বর্ধমান পূর্বে পরেশচন্দ্র দাস বর্ধমান পূর্বের সম্ভাব্য নাম হতে পারেন। সবই কিন্তু হতে পারেন বলছি আমি। অনেকগুলো নাম রয়েছে বর্ধমান দুর্গাপুরে। কেয়া ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, বর্ধমান এবং দুর্গাপুর। কেয়া ঘোষ, অগ্নিমিত্রা পাল, কেয়া ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। বোলপুরে অনুপম হাজরা পদ খুইয়েছেন ঠিকই, পোস্ট নিয়ে নানা জল্পনা চলছে। আপাতত তিনি হিমালয়ে ঘুরতে গেছেন, কিন্তু বোলপুরে সম্ভাব্য প্রার্থীর নামে অনুপম হাজরার নাম রয়েছে। বীরভূম দুধকুমার মণ্ডল, বীরভূমে দুধকুমার মণ্ডল, তার নাম সম্ভাব্য তালিকায় বঙ্গ বিজেপি রেখেছে। জঙ্গিপুর শ্রীরূপা মিত্র চৌধুরী, জঙ্গিপুরে সম্ভাব্য নামে বঙ্গ বিজেপি মনে করছে শ্রীরূপা চৌধুরী। সুব্রত মৈত্র বহরমপুর, মাহফুজা খাতুন তিনিও এই তালিকার মধ্যে রয়েছেন। মানে সম্ভাব্যতে দুজনের নাম, সুব্রত মৈত্র, মাহফুজা খাতুন, বহরমপুর কেন্দ্রে এই দুজনের মধ্যে কাউকে বাছা হতে পারে, বঙ্গ বিজেপি এটা মনে করছে। মোহন হালদার মুর্শিদাবাদের তিনি প্রার্থী হতে পারেন।
সম্ভাব্য তালিকা বলছে এটাই। কৃষ্ণনগরে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন। আরো একজন রয়েছে সেই দৌড়ে, কল্যাণ চৌবে। কে হবেন সেটা আমরা জানি না, তবে সম্ভাব্য তালিকায় আরো একজন রূপা গঙ্গোপাধ্যায়, রূপা গাঙ্গুলি কৃষ্ণনগরে। তাহলে তিনজন, কৃষ্ণনগরে তিনজনের নাম আমরা দেখতে পাচ্ছি। এরপরে কোথায়? রানাঘাট। রানাঘাট থেকে অর্চনা মজুমদার। আরো একজন রয়েছেন জগন্নাথ সরকার। আরো একজন রয়েছেন মুকুটমণি অধিকারী। আরো দুজনের নাম রয়েছে রানাঘাটে অশোক বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস। তার মানে রানাঘাট আসন থেকে 5 জন, রানাঘাট আসন থেকে 5 জনের সম্ভাব্য নাম। এর থেকে নিশ্চয়ই আরো শর্টলিস্ট হবে। বনগা থেকে শান্তনু ঠাকুর, বনগা আসন থেকে শান্তনু ঠাকুরের নামই আসছে আবারও। ব্যারাকপুর থেকে মনোজ ব্যানার্জি, উত্তম অধিকারী। বঙ্গ বিজেপির প্রস্তাবে ব্যারাকপুর থেকে ফাল্গুনী পাত্র, বিমলেশ তিওয়ারি, 4 জন ব্যারাকপুরের। দমদম রাহুল সিনহা, রিমঝিম ঘোষ। দমদম থেকে রাহুল সিনহা, রিমঝিম ঘোষ। বারাসত থেকে বিমল শঙ্কর নন্দ, রূপা গাঙ্গুলি। রূপা গাঙ্গুলির ওখানেও নাম এখানেও নাম, দু জায়গায় নাম থাকছে, দেখা যাক। বসিরহাট থেকে শ্রমিক ভট্টাচার্য, জয় ব্যানার্জি। বসিরহাট থেকে শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্যকে বসিরহাট দেওয়া হচ্ছে। এবং জয় ব্যানার্জির শারীরিক অবস্থার কথা জানার পরও তাকে আসন দেওয়া হয়েছে বা দেওয়া হতে পারে, এমন বলা যেতেই পারে। জয়নগর মোহন সরকার, জয়নগরে মোহন সরকার। মথুরাপুরে দিলীপ জাটুয়া। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিজেপির সংগঠনের কথা তারা বারংবার একটা চ্যালেঞ্জের দিক থেকে দেখে। জয়নগর, মথুরাপুর হয়ে গেল, এবার কোথায়? সেই বহু প্রতীক্ষিত কেন্দ্রের কথা কি জানতে ইচ্ছা করছে? ডায়মন্ড হারবার, এক্স্যাক্টলি। যা ছবি মিস করছিলেন এতক্ষণ ধরে, দিলীপ ঘোষ। আমি বলেছিলাম মেদিনীপুরে কি আশ্চর্যভাবে, দিলীপ ঘোষ কোথায়? এই যে ডায়মন্ড হারবার থেকে তাকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে। বঙ্গ বিজেপি এমনই একটি লিস্ট বানিয়েছে। আপনি গুনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কতগুলো নাম দেখালাম? 35-এর বেশি আসন পাবেন বলেছেন তো অমিত শাহ। যাদবপুরের লিস্টটা দেখাই। মিঠুন চক্রবর্তীকে সেখানে লিস্টেড করা হয়েছে এবং জয় ব্যানার্জিও সঙ্গে রয়েছেন। মিঠুন চক্রবর্তী এবং জয় ব্যানার্জি থাকতে পারেন, এদের দুজনের মধ্যে কেউ থাকতে পারেন, সম্ভাব্য। কি রয়েছে এরপরে? 31-এই শেষ আমরা, কারণ এই লিস্টের মধ্যে কলকাতা টিভির হাতে যে এক্সক্লুসিভ রিপোর্ট এসেছে তাতে 31টাই নাম রয়েছে, অর্থাৎ 31টা কেন্দ্রের নামই রয়েছে। কি আশ্চর্য! আমি 35-এর বেশি আশা করছেন যারা, 35-এর বেশি আসন যেখানে আশা করছেন, আর তারা নিজেদের সম্ভাব্য তালিকার মধ্যে তারা রাখছেন 31টি জায়গার নাম। অনেক শাফেল তো অবশ্যই হয়েছে, এই শাফেলগুলোর মধ্যে কারা বেশি করে প্রাধান্য পাচ্ছে এটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমন ভাবেই বাংলা বলছিতে আজকে যারা আমার এই আলোচনায় এসেছে তাদের সঙ্গে আলাপ করিয়ে আমি আরো একটা খবর আপনাদেরকে দেব। আজকে তো বেশ কয়েকটা বিষয় আমাদের আলোচনার টেবিলে রয়েছে, যেমন বিজেপির এই সম্ভাব্য প্রার্থী তালিকা, যেটা আমাদের আজকে আলোচনার একটা বিষয়। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তা এখনো এসে হাজির হননি। বিজেপির বক্তা রয়েছেন দীপঙ্কর সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কংগ্রেসের বক্তা রয়েছেন শক্তি মৈত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি। বামেদের তরফে বক্তা রয়েছেন গৌতম রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরো একবার সেই ছবিটা দেখার চেষ্টা করব। এই যে 31টা নাম দেখালাম, মানে 31টা সংসদীয় এলাকায় যারা বলছে মুখে 35-এর বেশি আসন পাবে, তাদের সম্ভাব্য তালিকার মধ্যে 31টি জায়গার নাম। এবার আমার এই পুরো ব্যাপারটা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। সেই তেতো প্রশ্ন তালিকার শুরুতেই, প্রশ্ন নাম্বার 1,
প্রার্থী পদে শুভেন্দু অধিকারীর দুই ভাইয়ের নাম, প্রার্থী তালিকার এই যে সম্ভাব্য প্রার্থী তালিকার লিস্ট, তাতে শুভেন্দু অধিকারীরই দুই ভাইয়ের নাম রয়েছে। প্রস্তাব আকারেই সহি, কিন্তু দুই ভাইয়ের নাম রয়েছে। এবার তৃণমূলের বিরুদ্ধে বারংবার শুভেন্দু অধিকারী পরিবারতন্ত্রের কথা বলে থাকেন, পিসি ভাইপো এমন শব্দ তো তার মুখ থেকে আমরা শুনেছি। এবার তাহলে এই পরিবারতন্ত্র নিয়ে কি বলবেন? দীপঙ্কর বাবু মুখ খুলুন, কি বলবেন? মুখ খুলুন মানে মুখ খুলবো না, আপনি বলে দিলে খুলবো আর না খুলবো না। এরকম ভাবে ব্যবহার করছেন কেন আপনি? মুখ খুলুন এই কথাটা কি? আমি আপনার উত্তর দিচ্ছি। আপনি যে খবরটা দেখালেন এত সময় ধরে, এর কোনো সত্যতা নেই, কোনো কিছু নেই, পুরোটাই মিথ্যা, পুরোটাই ভুয়ো। কলকাতা টিভি আজকে এই যে যা বলছে এর একটাও কোনো সত্য নেই, কারণ কোনো এরকম আলোচনা হয়নি, কোনো সম্ভাব্য প্রার্থী নেই, কোনো ৩১টা ৩৫টা জায়গায় কোনো আলোচনা হয়নি, এরকম কোনো চ্যানেল কোনো খবর নেই। আপনারা মন গড়া কাহিনী বানাচ্ছেন, পুরোটাই মিথ্যা কথা। আর ওই যে বলছেন না সম্ভাব্য, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে চাচির মুখে দাড়ি থাকলে চাচি চাচা হতো, তা সেরকম সম্ভাব্য গল্প বানাচ্ছেন আপনারা দেওয়ার জন্য। কোনো বিষয়ে আলোচনা হয়নি। আর একটা কথা এর ভিতরে 0%-এর 1%-ও সত্যতা নেই 100%। কারণ কোনো এরকম আলোচনা হয়নি, কোনো এরকম বিষয় নয়, কারণ এরকম আলোচনা সামনে হয় না, আর এরকম মিডিয়ার আসে না, আর মেইন স্ট্রিম মিডিয়ায় কোথাও নেই। আপনারা বলে দিলেন সম্ভাব্য একটা গল্প বানিয়ে ছেড়ে দিলেন মার্কেটে, কোথায় পেলেন? আপনি কি মিটিং এ ছিলেন? আপনারা কেউ? বেশ বেশ, এই পয়েন্ট থেকে একদম খালি একটা মিথ্যা কথা বলছেন কেন? কেন মিথ্যা কথা বলছেন? একদম মিথ্যা নয়, এটা যে পুরোটাই মিথ্যা, 100% মিথ্যা, কোথাও প্রমাণ করতে পারবেন না আপনি। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, একবার দেখান, কোন এক করুন, করুন কোথায় আলোচনা হয়েছে, কে আপনি লিস্ট দিয়েছে, কোথায় আলোচনা করছে? দীপঙ্কর সরকারের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমি। বাকি দুজন অতিথিও বসে রয়েছেন, বাকি দুজন অতিথিরাও বসে রয়েছেন, আমি তাদের সামনে বলছি একটা ছোট্ট বিরতিতে যাওয়া হচ্ছে। দীপঙ্কর বাবু কিছু সময় অপেক্ষা করুন, বিরতির পর ফিরে এসে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এর সত্যতা প্রমাণ করব এই টেবিল থেকে। সঙ্গে থাকুন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। অতিথিদের সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আর বিরতিতে যাওয়ার আগে বিজেপির প্রবক্তা, তাকে একটি খবর বলেছিলাম, তিনি উত্তেজিত হয়েছেন কারণ তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন, আর সেই চ্যালেঞ্জের সত্যতা আমি জানাবো। আমার সঙ্গে নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য যুক্ত হবেন। কিন্তু উনি যখন চ্যালেঞ্জ করলেই একটা প্রশ্ন কেন, আমি আরো 5টা প্রশ্ন ওনার সামনে রাখছি এবং সব উত্তর আমি দীপ্তিমানের কাছ থেকে নেব। আজকের এই বাংলা বলছের অনুষ্ঠানে এই যে বিষয়টার মধ্যে আমি আরো কি কি প্রশ্ন সামনে রাখছি দর্শকদের একবার দেখাবো। তেতো প্রশ্ন তো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এক তো পরিবারতন্ত্র নিয়ে কথা বলেছিলাম, যে যারা পরিবারতন্ত্র নিয়ে বলছে সেই অধিকারী ব্রাদার্সদের দুজনের নাম এই সম্ভাব্য তালিকার মধ্যে রয়েছে। তাহলে তৃণমূলের বিরুদ্ধে বারবার এই পরিবারতন্ত্রের অভিযোগ করছেন যিনি শুভেন্দু অধিকারী, তার দুই ভাইয়ের নাম এই প্রস্তাবিত তালিকার মধ্যে থাকছে। একটা প্রশ্ন গেছে। দ্বিতীয় প্রশ্ন মন দিয়ে শুনবেন দীপঙ্কর দা। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলীপ ঘোষ মানবেন, রাজি হবেন? মেদিনীপুর থেকে রাজি হবেন? আসবো আসবো আসবো। আপনার এখন বলার সুযোগ হয়নি, বারবার ঠকছেন কেন? একবারে জিজ্ঞেস করুন, উত্তর দিলাম। পরের প্রশ্ন, পুরোটাই গল্প বানাচ্ছেন। রানাঘাটে জেতা আসনে 5 জনের নাম প্রস্তাব, এই যে জেতা আসনে 5 জনের নামের প্রস্তাব। পরের প্রশ্ন, যাদবপুরে মিঠুন চক্রবর্তী কি চমক এটা? পরের প্রশ্ন, 2 কেন্দ্রে জয় ব্যানার্জির নাম প্রস্তাব। জয় ব্যানার্জির শারীরিক অসুস্থতা সম্পর্কে প্রত্যেকেই জানেন, তারপরে 2 কেন্দ্রে তার নাম প্রস্তাব। অসুস্থ জয় ব্যানার্জির নাম প্রস্তাবে বিস্মিত বিজেপির একাংশ, তারা ভাবছেন যে অসুস্থ হয়েও তিনি 2 জায়গায় তার নাম প্রস্তাবিত হচ্ছে। দমদম থেকে সরানো হবে শ্রমিক ভট্টাচার্যকে, দমদম থেকে সরানো হবে শ্রমিক ভট্টাচার্যকে। আর কি আছে? এবার আমি দীপ্তিমানের কাছে সরাসরি চলে যাচ্ছি। দীপ্তিমান আমাদের বিশেষ প্রতিনিধি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছে। দীপ্তিমান, এখানে বিজেপির প্রবক্তা তিনি চ্যালেঞ্জ করছেন এই যে তথ্যগুলো এসেছে তার সত্যতা কি এবং সেটা কোথা থেকে পাওয়া গেল? কারণ আমি তো ছিলাম না এই মিটিং এ, সম্ভবত দীপঙ্কর দাও ছিলেন না,
কারণ এখন বিজেপির সব গেস্টদের বা সদস্যদের সব মিটিং এ ডাকা হয় না, তাই এখানকার কি করে খবর আমরা কি করে পেলাম তার সত্যতা তুমি বলো। একেবারেই দেখো, এই যে পুরো খবরটা করা হয়েছে এইটা কিন্তু মানে মিটিংয়ে যাওয়ার আগেই কিন্তু এটা ঠিক হয়ে গেছিল এই তালিকা, এবং এই বৈঠকে যে এই তালিকা নিয়ে আলোচনা হবে সেই বিষয়েও বলা হয়। আমি শুধু একটা কথাই বলবো, বিজেপি ওয়েস্ট বেঙ্গল বলে একটি গ্রুপ রয়েছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গল বলে একটি গ্রুপ রয়েছে, এবং এই গ্রুপটা হলো এমন একটা গ্রুপ যেই গ্রুপে কিন্তু বিজেপির সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে বাকি অন্যরা সবাই রয়েছেন। আমি একবার দীপ্তিমান একটু থামাচ্ছি, আমি এই গ্রুপের ছবিটা একবার এই স্ক্রিনে দেখাচ্ছি। বিজেপি ওয়েস্ট বেঙ্গল, হোয়াটসঅ্যাপের এই গ্রুপ বিজেপি ওয়েস্ট বেঙ্গল। প্রথমে কার নাম? অমিতাভ দা ওজিএস, সম্ভবত অমিতাভ চক্রবর্তী। তিনি একটি মেসেজ লিখেছেন, আগামীকাল প্রত্যেকের সাধারণ সম্পাদককে অনুরোধ করছি একটু আগে পৌঁছে যেতে, ধন্যবাদ। কোন মিটিং? অমিত শাহ আসার আগে যে মিটিং। পরের লেখা কার? জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথ চ্যাটার্জি মানে এই গ্রুপে কারা থাকতে পারে? আশা করি এরপরে দীপ্তিমান বাকিটা বলবে। দীপ্তিমান, এই দুটো নাম দেখে সহজেই অনুমান যে কারা কারা এই গ্রুপে রয়েছেন। এখানে ভাইস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকেই রয়েছেন যারা বিজেপির পদাধিকার রয়েছেন, যাদের সঙ্গে এই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য যাদেরকে বলা হয় যে যারা এই মিটিংয়ে যাবেন, সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে অফিসিয়ালসরা রয়েছেন। এবং এই যে পুরো গ্রুপ রয়েছে, এই গ্রুপে তুমি যে একটু আগে দেখালে সুচন্দ্রিমা যে অমিতাভ দা ওজিএস মানে অর্গানাইজেশনাল সেক্রেটারি, এই অর্গানাইজেশনাল সেক্রেটারি তিনি কিন্তু পোস্ট করছেন যে সকলকে আসতে হবে। কাদেরকে আসতে হবে না, এখানে যারা যারা সাধারণ সম্পাদক রয়েছে প্রত্যেক সাধারণ সম্পাদককে কিন্তু বলা হচ্ছে যে তারা যেন এই মিটিংয়ে উপস্থিত থাকেন। তারপরেই পোস্ট হচ্ছেন যে নামটা তুমি দেখালে জগন্নাথ চ্যাটার্জি, সেখানে কিন্তু সেইখানেই কিন্তু পোস্ট হচ্ছে যে আগামী 26শে ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় পদার্পণের আগেই 2024 লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদের প্রাথমিক তালিকা প্রকাশিত হলো। উনি কিন্তু বলছেন প্রাথমিক তালিকা। আরো একবার রিপিট করো লাইনটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে। একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে আগামী 26শে ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃত্বে কলকাতায় পদার্পণের আগেই 2024 লোকসভা ভোটের ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদের প্রাথমিক তালিকা প্রকাশিত হলো। এবং তারপরেই লেখা হচ্ছে কিন্তু একটু বোল্ড করে, সম্ভবত এই তালিকা নিয়েই আলোচনা হবে রাজ্য নেতৃত্বের সাথে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েই কিন্তু বৈঠক উপস্থিত হবেন। দীপ্তিমান, তুমি এই খবর কি করে পেলে? এটা আমার তো একটা প্রশ্নই। আমি জানি যতটা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও এককালে সাংবাদিক ছিলেন, তিনি হয়তো এই ব্রেকিং নিউজের উত্তেজনাটা সামলাতে পারেননি নাকি? না দেখো, এখানে সেটা হচ্ছে জগন্নাথদার বিষয়। তবে একটা বিষয় আমি বলতে পারি যে এই খবরটা কিন্তু যেখানে করা হচ্ছে সেই গ্রুপে আমিও নেই এবং কারুরই এই গ্রুপে থাকা সম্ভব নয়, কারণ এখানে কিন্তু বিজেপির অফিসিয়ালস এবং যারা পদাধিকার রয়েছেন তারাই কিন্তু রয়েছেন, হায়ার যারা পদাধিকার রয়েছেন, যারা সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যারা যারা রয়েছেন। এবং দেখো, সব থেকে বড় বিষয়, যখন এটা পোস্ট করা হয়েছে তখন সেটা টাইম হচ্ছে 12:49 এবং ঠিক তার পরপরই কিন্তু অমিতাভদার একটা পোস্ট রয়েছে, সাধারণ সম্পাদকদের কিন্তু আসতে বলা হচ্ছে। অর্থাৎ উনি কিন্তু দেখেছেন এই পোস্টটা, তারপর কিন্তু এবং এরপরেই কিন্তু উনি পরপর সব তালিকার নামগুলো বলে দিয়েছেন যে কারা কারা 1 নম্বরে রয়েছে কোচবিহার, 2 নম্বরে আলিপুরদুয়ার বলে পরপর তারপরে কিন্তু প্রার্থী তালিকাগুলো তিনি নামগুলো দিয়েছেন। এবং দেখো, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে 2 জন করে নাম রয়েছে, একটু আগে তুমি যে বললে যে 5 জনের নাম কেন রয়েছে রানাঘাট নিয়ে, দেখো রানাঘাটে 5 জনের নামের তালিকা যখন আমি বিজেপির লোকেদের সঙ্গে আমি কথা বলতে শুরু করি যে এরকম বিভিন্ন জায়গায় 5 জন রয়েছে, কোনো জায়গায় 3 জন রয়েছে, কোনো জায়গায় 1 জন রয়েছে, তা 5 জনের নামের তালিকার পেছনে না কারণটা কি? দেখো, 5 জনের তালিকার পেছনে কারণ গত বছর যখন এই নামের তালিকা ঘোষণা করা হয়, বিজেপির কিন্তু প্রথম পছন্দ ছিলেন কিন্তু মুকুটমণি, ডাক্তার মুকুটমণি। তার নাম কিন্তু 24 ঘন্টা আগে সরিয়ে কিন্তু জগন্নাথ সরকারকে নাম নমিনেশন দেওয়া হয়। তার কারণ তার কোনো একটা বিষয়, তার নমিনেশনে কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্ট কিন্তু মেলাতে পারছিলেন না, যার জন্য উনি নমিনেশন জমা দেননি, তার জায়গায় কিন্তু জগন্নাথ সরকার গিয়ে নমিনেশন দেন। এবং সেক্ষেত্রে কিন্তু মুকুটমণি কিন্তু আগাগোড়াই তাদের প্রথম পছন্দ, তারপর সেখান রানাঘাট থেকে তাকে এমএলএও করা হয়, বিধায়কও করা হয়। তো
তো সেক্ষেত্রে এই নামগুলো কিন্তু সেইভাবেই আসছে, অর্থাৎ তাদের যারা প্রথম পছন্দ যেভাবে তারা রেখেছিল সেই নামগুলোকেই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আরেকটা বিষয় আমি এখানে বলবো, যে যেই নামগুলোকে এখানে দাঁড় করানো হয়েছে মূলত দিলীপ ঘোষকে, যেই বিষয়টা নিয়ে সবথেকে বড় চর্চা, এবং দেখো আজকে আইসিসিআর একটা মিটিং চলছে, বিজেপির নেতৃত্বে যারা রয়েছেন তাদের একটা আইসিসিআর মিটিং রয়েছে, সেই মিটিংয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দিলীপ ঘোষ এসে পৌঁছাননি। তার কোনো কাজ থাকতে পারে, আমরা হয়তো আগের দিন জেনে যাই যে কোন নেতার কোথায় কি কর্মসূচি রয়েছে, তারা কোথায় যাচ্ছেন, কি করছেন না করছেন, সবগুলোই কিন্তু আমরা জানতে পারি। দিলীপ ঘোষ কিন্তু আজকের এই মিটিংয়ে আসেননি, তিনি এখনও কিন্তু, কেন প্রত্যেককে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর একটা সভা ছিল, তিনি সভা কমপ্লিট করে কিন্তু তারপরে সে মিটিং অ্যাটেন্ড করেছেন, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু মিটিং অ্যাটেন্ড করছেন, দিলীপ ঘোষ নেই। ডায়মন্ড হারবার কেন? এবং এই যে পরবর্তীকালে আমরা আরও কিছু এখানে দেখাতে পারি, কিন্তু যেহেতু এইটাকে বেশি দেখাতে গেলে সেক্ষেত্রে কিন্তু যে খবর যার কাছ থেকে আমার সোর্স, সেই সোর্সটা রিভিল করা যাবে না। সুতরাং এইটুকুই, যে উনি যে বারবার বলছিলেন যে কোথা থেকে পেয়েছে, আমরা পাইনি, কিন্তু আপনাদের যে এটাই হবে দীপ্তিমান, এটাই হবে আশা করি। অসুস্থ জয় ব্যানার্জিকে যে একাংশ যারা একটু অসন্তুষ্ট হয়েছে, তারা কি কিছু প্রতিক্রিয়া দিয়েছে দীপ্তিমান? প্রতিক্রিয়া বলতে যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা প্রত্যেকেই বলছেন যে বেশ কিছু জায়গা নিয়ে, তাদের প্রার্থীপদ নিয়ে তাদের মনোমালিন্য। দেখো সুচন্দ্রিমা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু এখানেও বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা, এখনো প্রার্থী ভোট হতে দেরি আছে, প্রার্থী তালিকা এর পরেও অনেক হয়তো এপাশ ওপাশ হবে, কারণ শ্রমিক ভট্টাচার্য বসিরহাটে নিয়ে যেতে বলেছেন, সেখানে উনি একসময় এমএলএ ছিলেন, কিন্তু তিনি কি দমদম লোকসভা ছেড়ে বেরোবেন? আর রাহুল সিনহা কি দমদমে আসবেন? কারণ রাহুল সিনহা এখনো পর্যন্ত কিন্তু ভোটে সেইভাবে কিন্তু কোনো জায়গায় দাগ কাটতে পারেননি, সেক্ষেত্রে দমদমের মতন একটা জায়গা কি ছেড়ে দেবেন? এইসব অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকের সাথেই আমি কথা বলেছিলাম এবং অনেকেই কিন্তু হেসে উড়িয়ে দিয়েছেন, এবং অনেকেই বলেছেন যে এই যে প্রার্থী তালিকা রয়েছে এর ভেতরে কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু মিল রয়েছে, কারণ এই যে 5টা নাম, 2টো নাম এবং মুর্শিদাবাদের নাম, মালদার নাম, যেরকম মাহফুজা খাতুনের নাম দেয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যে নামগুলো রয়েছে এই নামগুলোই কিন্তু চর্চার নাম, এবং এই নামগুলোকেই কিন্তু গ্রুপে পোস্ট করা হয়েছিল। বেশ, অনেক ধন্যবাদ দীপ্তিমান তোমাকে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, কথা বললাম তার সঙ্গে নিউজ রুম থেকে, এবং যে খবর দীপ্তিমান ব্রেক করেছে এবং যে খবর আমি শুরুতেই জানালাম দীপঙ্কর দার কাছ থেকে, ছোট্ট একটা ওয়ান লাইনার নিয়ে আমি প্রতিক্রিয়া নিয়ে একটা ব্রেকে যেতে হবে, কারণ প্রত্যেকেই একটু আলোচনা নিশ্চয়ই ভাববেন যে আজকের এই বিষয় নিয়ে কি বলবেন তারা। দীপঙ্কর দা, এক লাইনে কিছু বলতে পারবেন? একদম, দীপ্তিমানও বলেছেন, এক্ষুনি দীপ্তিমান যে কথা বলছিল আমি সেটার সূত্র ধরে বলি। দীপ্তিমান বললো যে অনেককে আমি জিজ্ঞেস করেছি, তারা হেসে উড়িয়ে দিয়েছেন, আমরাও হেসে উড়িয়ে দিচ্ছি। এই যে কথাগুলো, যে ঘটনাগুলো আপনারা বলছেন পুরোটাই অসত্য, এর ভিতরে কোনো ভিত্তি নেই, কারণ বিজেপির প্রার্থী তালিকা এভাবে হয় না। তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনাদের টিভি চ্যানেলের সাংবাদিকরাই বিজেপি পার্টি অফিসে যায় না, তারা বিজেপির সাথে যোগাযোগও রাখে না, আপনারা জানতেও পারবেন না, এভাবে হয় না, এরকম কোনো আলোচনায় নেই, এটাকে পুরোটাই অসত্য, এবং আপনারা গল্প বানানোর জন্য এরকম একটা কিছু বলছেন, সেটাই হচ্ছে। কোহিনূর, না, আমি প্রথমেই বলি যে সত্যি বিজেপি নিয়ে আলোচনা হচ্ছে, আমি আস্তে আস্তেও দেখছিলাম, আমি সবার আগে সুচন্দ্রিমা এই কথাটা না বলে আমি হয়তো গোটা শোটা করতে পারবো না। সেটা হচ্ছে আজকে আমি যখন এখানে আসছি, আমি টিভিতে এবং আমি তোমার শোটাই দেখছিলাম, মানে লেট, আমি জ্যামে আটকে গেছিলাম, এবং যে আমার গাড়ি চালায় সে রাস্তাটা ভুল করেছে, স্বাভাবিকভাবেই আমি পৌঁছতে দেরি করেছি। আমি আস্তে আস্তে বিভিন্ন স্ক্রল করতে করতে, আমি কলকাতা টিভি লাইভ খুঁজতে আমি স্ক্রল করতে আগে তো একটা জিনিস দেখেইছি যে বিজেপির তিনি নেতা, তিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি স্বামী বিবেকানন্দর কথাকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে আমার ধারণা সিপিএম কোনোদিনই দুঃসাহস করতে পারেনি, স্বামী বিবেকানন্দকে বামপন্থী বলতে পারেনি। তিনি বলেছেন বামপন্থী অশিক্ষিত, বামপন্থীদের প্রোডাক্ট। একজন ভারতীয় হলে তো নিশ্চয়ই একজন বাঙালি হয়ে সেটা গায়ে লাগে। তারপর দেখলাম আরেক বিজেপি মুখপাত্র এক হিন্দি চ্যানেলে বলছে যে বাঙালিরা নাকি বাসন মাজা, কাপড় কাচার জন্য দক্ষিণ ভারতে যায়, দক্ষিণ ভারতে গেলে বাসন মাজার, কাপড় কাচার লোকজন পাওয়া যায় বাঙালি। আরও এক জায়গায় শুনেছিলাম, আজকে কথাগুলো খুব মনে পড়ছে, যখন বলেছিল যে চিড়ে খায় বলে বাংলাদেশি, লুঙ্গি পরে বলে বাংলাদেশি বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম।
আমরা কোথায় আছি? আমার মনে হয় যারা বাংলায় আমরা বিজেপি করে, চোরের যারা রাজ্যে আছি বাংলায় ভাই। কথা বলে, সবকিছু তো যারা কয়লা, বাংলায় বালু, কথা পাথর, বলে, যারা সবকিছু বাংলায় আমাদের বিশ্বাস করে, একদম তারা ভাই। বাংলায় চোরের স্বামী রাজ্যে বিবেকানন্দকে আছি ভাই। আরে স্বামী কয়লা, বিবেকানন্দকে বালি, অপমান পাথর করে, চুরি করে সেই স্বামী রাজ্যে আছে। বিবেকানন্দকে করে, জেনে নাও। বাঙালিকে তুই বলছিল অপমান কোথায় করে, আছে? চোরের রাজ্যে। বাংলাকে অপমান করে, সব জায়গায় আমার মনে হয় চোর। তাদের গায়ে জয় চামড়াই থাকে, একদম মানুষের চামড়া অন্তত নেই। একদম চোরের রাজ্যে থাকতে গেলে এরকম হয়। চোরের মুখপাত্ররা এরকমই বলে, কোথায় থাকছি চোরের রাজ্যে? কি শুভেন্দু অধিকারী চোর তো? একদম। চোরের শুভেন্দু রাজ্যে অধিকারী থাকছি। মুখপাত্র না, আপনার টিভি মুখ্যমন্ত্রী দেখিয়েছিল, চোরকে। আপনার টিভি দেখিয়েছিল, বাংলার বড় টাকা চোরকে, নিয়েছিল, টাকা কাগজ মুড়ে, কোথায়? কাগজ সে তো মুড়ে তোমার টাকা নিয়েছিল, কাকুলিকে ভিডিও একটু রিলিজ বলো না। করেছিল। তোমার কাগজ মেয়েকে একটু মুড়ে, বলো না কাগজ মুড়ে ভাই। টাকা নিয়েছিল, দক্ষিণ ভিডিও ভারতে রিলিজ তোমাদের লজ্জা না, হওয়া না, উচিত। না। 60 লক্ষ না, না, পরিযায়ী না, না। শ্রমিক ভারতবর্ষের না, বিভিন্ন না, রাজ্যে হেমন্ত বিশ্ব শর্মা। বাংলা থেকে বসে আছে। হেমন্ত বিশ্ব শর্মা। তোমাদের গায়ের চামড়াটা নাম শুনেছেন? মোটা হয়ে গেছে। নাম শুনেছেন? দক্ষিণ বাঙালি ভারতের হয়ে চামড়াটা এটা মোটা করছেন, হয়ে বিজেপির গেছে। চামচাগিরি গর্ব করছেন। গায়ে মানুষের চামড়া নেই। বলছিলে না কোথায় থাকি চোরের আরো দুজন অতিথি রয়েছে, তাদের কাছে বলার আমি সুযোগ নিয়ে যাব। আমাদের সঙ্গে তৃণমূলের বক্তা কোহিনুর মজুমদার যোগ দিয়েছেন, তার সঙ্গে পরিচয় আগেই আপনারা করেছেন, কথা বললাম তার সঙ্গে। অবশ্যই ভাবে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমি এই আলোচনায় আসছি। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমার সঙ্গে তৃণমূলের বক্তা রয়েছেন কোহিনুর মজুমদার, বিজেপির বক্তা রয়েছেন দীপঙ্কর সরকার, কংগ্রেসের বক্তা রয়েছেন শক্তি মৈত্র, বামেদের তরফে বক্তা রয়েছেন গৌতম রায়। চারজনকে নিয়ে আমি আবারও একটা আলোচনায় আসছি। এই যে আলোচনার শুরুতেই যে খবর আপনাদেরকে জানিয়েছি তা নিয়ে সকলের প্রতিক্রিয়া জানতে ইচ্ছা করছে। শক্তিদা, দেখো সুচন্দ্রিমা, তোমার শুরুটাই একটা বিতর্কের মধ্যে দিয়ে হলো। বিজেপির যিনি মুখপাত্র আছেন তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন। তুমি তার বিপরীতে যে সূত্র থেকে তুমি সংবাদটা পেয়েছো তাকে স্ক্রিনে হাজির করলে এবং বললে। দেখো, একটা কথা এলেন, অমিত শাহ এলেন এবং নাড্ডাও এলেন। সকাল থেকে প্রথমে শিখদের ওখানে গেলেন, তারপরে কালীঘাটে গেলেন, তারপরে উনি যেখানে উঠেছিলেন সেখানে বিভিন্ন রাজ্য নেতৃত্বের সঙ্গে বক্তব্য করলেন, তারপরে আবার গেলেন, কর্মসূচি থাকলেন। তা দিল্লির থেকে উড়ে আসা এটা তো প্রথম নয়। 1900 আমরা দেখেছি যে তখন মোদি এবং অমিত শাহ দুজনে এসছেন। এবং আমি তোমার সঙ্গে মানে সম্ভাব্য এই কথাটার মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, যে ম্যান মে বি এ ক্যান্ডিডেট অর নট। এই যে সম্ভাব্য কথাটা বলেছো, নিশ্চয়ই তোমাদের সূত্রে যে কথাগুলো এসছে এবং যাদের নাম এসছে, তবে কয়েকটা জায়গায় অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন আছে। যেমন দিলীপ ঘোষ, যেমন শ্রমিক ভট্টাচার্য। আজকে রাহুল সিনহার নাম বলা হচ্ছে দমদমের মতো একটা ভাইটাল জায়গায়। রানাঘাট, কৃষ্ণনগর, ওটা ভারতীয় জনতা পার্টি মনে করছে যে তাদের একটা গড় আছে। কুচবিহার বা দক্ষিণ 24 পরগনার যে জায়গাগুলো বলা হলো, রানাঘাটে একই জায়গায় 5 জনের নাম। জয় ব্যানার্জি অসুস্থ, তাকে কেন প্রার্থী করা হলো, এটা বিজেপির অভ্যন্তরে আছে। বিজেপির আর একটা কথা যেটা বলা হলো, যে আমরা তো দেখেছি এই ইলেকট্রনিক্স মিডিয়ায় যে যখন বিক্ষোভ হয় বিজেপির সদর দপ্তরে, তখন দিলীপ ঘোষের ছবি পা দিয়ে কেটে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো দেখা যায়, সুকান্ত মজুমদারের দেখা যায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি 35টার মধ্যে 31টা সম্ভাব্য প্রার্থী বলেছো। কোন কোন কেন্দ্রে তোমার সূত্র বলেছে, তোমার সূত্রতে বলেছে, এবং কোন কোন জায়গায় 1 জন 2 জন 3 জন, একদম সর্বোপরি 5 জনও আছে। তা সেই জায়গায় প্রার্থী ধরো এদের মধ্যে থেকেই হবে, বা বিজেপি কাকে প্রার্থী করবে সেই ব্যাপারটা বিজেপির একান্ত নিজেদের ব্যাপার। কিন্তু এটাও সত্য, যাদের নাম যে সূত্র থেকেই তোমার কাছে আসুক, এবং ডেফিনেটলি এই সূত্রটা তুমি নিশ্চয়ই সবার সামনে ডিসক্লোজ করবে না। না না, আমি চাইছিলাম না আরো একবার তাহলে দীপ্তিমানের কাছ থেকে দীপ্তিমান নিজেই বলেছে যে প্রার্থীরা যারা বলেছিস তারা হেসে উড়িয়ে দিয়েছে। দীপ্তিমান বাবু এই কথাটা বলেছে, দীপ্তিমান তার জন্য দীপ্তিমান বাবু এই কথাটা বলেছে, এই প্রার্থী তালিকা শুনে হেসে উড়িয়ে দিয়েছে। শুনুন ভালো করে, আপনার কথাতে আমি আসছি। হেসে উড়িয়ে দিয়েছে মানে, যখন আমি এই প্রার্থী তালিকা দিয়েছি ওরা প্রথমেই আমাকে প্রশ্ন করেছে তুমি এটা পেলে কোথা থেকে, এটা তো তোমার পাওয়ার কথা নয়, তুমি এটা পেলে কি করে। দেখুন, আপনি বিজেপি করেন, বহুদিন ধরে হয়তো বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। বিজেপি কিন্তু সংগঠন বেস পার্টি, এবং সেক্ষেত্রে কিন্তু এই সংগঠন বেস পার্টিতে যদি সাধারণ সম্পাদক কোনো কথা বলেন এবং তাদের নিজেদের গ্রুপে, সেটা কিন্তু মান্যতা দিতে হয়, সেটা আপনিও দিতে বাধ্য।
এরকম ফেক গ্রুপ আমার কাছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের 4টে গ্রুপ এখন রয়েছে, তাহলে সব মেনে নেব? একদম আমি দেখাচ্ছি, আপনি এরকম গ্রুপ আপনি একটা কালকে খুলে চালু করে দিন না। অমিতাভ বাবু, তাহলে আপনাদের খবরটা করার জন্য গ্রুপটা করেছেন কিনা দেখুন। আমরা বলছি আপনার বিজেপি থেকে যদি জানতে চান, বিজেপির মুখপাত্র হিসেবে বলছি, বিজেপির মুখপাত্র হিসেবে বিজেপি থেকে যদি জানতে চান এরকম কোন ঘটনা, এটা পুরোটাই অসত্য, এটাই আপনার জেনে রাখুন। এবার আপনারা কি গল্প বানাবেন সেটা আপনাদের ব্যাপার। আরেকটা বিষয় আমাকে বলে রাখি, উনি যে বলছেন এবং এই যে তালিকা নিয়ে বিভিন্ন লোকের সাথে যখন কথা বলা হয়, বিশেষ করে যারা যারা প্রার্থী হচ্ছেন বা তাদের পদে রয়েছেন, তারা কিন্তু একটা কথাই বলেছেন যে হ্যাঁ একটা তালিকা তৈরি হয়েছে কিছু, এবং সেই তালিকাটা নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ, এবং তিনি বলেছেন যে এই বিষয়ে আমরা কিন্তু কোনো রকম ভাবে মিডিয়া কেন কারুর কাছে আমরা বলতে পারি না, কারণ কি বিজেপির নাম যেটা বিজেপির নাম যে হেসে উড়িয়ে দেওয়ার মানেটা উনি কিন্তু অন্যভাবে নিচ্ছেন। উনি অবশ্য মিডিয়ার মতো, মিডিয়া যেহেতু বলতে আসেন, উনিও সেই মিডিয়ার ইয়েটা করার চেষ্টা করছেন, হেসে উড়িয়ে দিচ্ছেন, মানে তারা বিস্ময় প্রকাশ করেছেন যে তুমি এটা পেলে কি করে, এটা তো তোমার পাওয়ার কথা নয়, কারণ আমি ওই গ্রুপে নেই। এবং সেখানে কিন্তু অঞ্জন মানে অমিতাভ বাবু তার আগেই, ঠিক তার আগের পোস্টটাই হচ্ছে কিন্তু অমিতাভ বাবুর, সেখানে তিনি বলছেন যে সব সাধারণ সম্পাদককে কিন্তু উপস্থিত থাকতে বলা হচ্ছে মিটিংয়ে, যদিও এটা ওনার হিসাবে উনি বলতেই পারেন যে এটা ফেক কিনা, কিন্তু আমাদের কাছে এই পুরো গ্রুপের হিস্ট্রিটা রয়েছে, সেই হিস্ট্রিটা দেখে কিন্তু আমরা এই খবরটা করেছি। এবং এইখানে একটা জিনিস কিন্তু বারবার উঠে আসছে, বারবার তা বিজেপির লোকেরা বলছেন, এবং আজকে তাদের আইসিসিআর এর মিটিং রয়েছেন, সেখানে সবাই শীর্ষ পদাধিকারীরা রয়েছেন, এবং এই যে উনি বললেন যে আমরা যাই না, দাদা এই কথাটা কিন্তু ভুল। আমরা সাংবাদিকরা কখন যাই, কখন ওখানে তাদের সাথে কথা বলি, আপনাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কখন কথা বলি, সেটা কিন্তু সবার সামনে বলি না। এই যে গ্রুপের খবরটা, এটাও কিন্তু বিজেপি থেকেই দেয় আমাকে। দীপ্তিমান, তুমি সকালে এই খবর ব্রেক করেছো, আমরা সকাল থেকে লাগাতার এই নিয়ে দিনভর নিউজ করেছি। উনি বললেন বিজেপি দপ্তরে কলকাতা টিভির প্রতিনিধিরা যায় না, কিন্তু খবর এসে যাচ্ছে, তাহলে ব্যর্থতাটা কার? আর এই খবর আমরা মুখপাত্র হিসেবে বলছি কোন প্রার্থী তালিকা হয়নি, আর আপনারা বলতে আপনারা আমাদের মুখে বসিয়ে দিয়ে চালাতে চাইছেন যেটা বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা, এখানেই আপনাদের ব্যর্থতা। কারণ আমাদের মুখপাত্র করে পাঠিয়েছে, আমরাই বলতে পারি না, আপনারা বলতে চাইছেন। একদম আমি এখনো বলছি আপনার পুরোটাই অসত্য, পুরোটাই সত্যির কোনো বিষয়বস্তু নেই, পুরোটাই ভুয়ো খবর আপনারা দেখিয়ে যাচ্ছেন। এবার এটাকে যদি আপনারা মানতে না চান, আমরা যদি মুখপাত্র হিসেবে বলে মানতে না চান, তাহলে আপনারা যে কোনো খবর চালাতে পারেন, সেটা আপনাদের মর্জি। ওরকম গ্রুপের 10টা গ্রুপের খবর আপনারা চালাতে পারেন, কিন্তু বিজেপির তরফ থেকে যদি বলার অধিকার আমার থাকে, তাহলে আমি বলতে পারি যে বিজেপির এরকম কোনো তালিকা বা এরকম কোনো কিছু নেই। মানে আমি যদি একটা জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার আশাটা উচিত না। ওনারা একটা পেয়েছেন, দীপ্তিমান বলেছে, এবং হেসে উড়িয়ে দেওয়া যে যেরমভাবে ব্যাখ্যা করে করতে পারে। এবং নির্বাচন যখন এসছে, অমিত শাহ এবং নাড্ডা নিশ্চয়ই কলকাতা শহরে প্রমোদ ভবনে আসেনি, কলকাতা শহরে এসছে তার, এবং যে কথাটা বললেন যে একটা বিজেপি একটা সাংগঠনিক দল, তার যদি জেনারেল সেক্রেটারি একটা, এবং যে কথাটা সুস্মিতা তুমি বললে যে আজ এখনো পর্যন্ত বিজেপির অফিস থেকে কোন রকম প্রতিবাদ আসেনি। গৌতম দা, প্রতিবাদ আসবে কেন? আমরাই তো প্রতিবাদ করছি। না বলো গৌতম দা, বলি দাও নাকি? গৌতম দা বলছি যে কলকাতা টিভিতে বিজেপির 24-এর নির্বাচনকে কেন্দ্র করে যে 31 জনের নামের তালিকা প্রকাশিত হলো, এটা নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই। এই জন্যই বলার নেই কারণ তারা একটা আলাদা রাজনৈতিক দল, তাদের নামের তালিকা তারা প্রকাশ করতে পারেন, বা তাদের নামের তালিকা কোনোভাবে কলকাতা টিভির হাতে আসতে পারে। তবে এটা দেখে এখানে আপনাদের আলোচনার যে জায়গা স্থল, সেই স্থলে থাকার ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে কলকাতা টিভির কাছে একেবারে কোনো ক্লু ছাড়া বা একেবারে কোনো ধরনের কোনো খবরাখবর না থাকলে তারা এইটা একেবারে প্রায় সারাদিন ধরে যে তারা নিউজটা এখানে বিভিন্নভাবে তারা এটাকে ডিসপ্লে করছেন, সেইটা বিজেপির যে কেন্দ্রীয় দপ্তর, সদর দপ্তর আর কি, রাজ্য দপ্তর, সেখান থেকে একটা প্রতিবাদ, মানে এটা কমন সেন্স বলে, আমি অন্য কিছু না, আমার সাধারণ জ্ঞানে বলছি আর কি, যে তাহলে সেক্ষেত্রে একটা প্রতিবাদ স্বরূপ একটা চিঠি
এখানে পাঠানো উচিত ছিল যে আপনারা যে লিস্ট এখানে প্রকাশ করছেন এটা আমাদের লিস্ট না। আরে বলছো তো এবং আপনারা সম্ভব এটা নাও হতে পারে। না, এটা আমি তো করাটা বললাম চাচার মুখে দাঁড়িয়ে, আরে ভাই চাচির তুমি মুখে বলতে দাঁড়িয়ে দাও না, চাচি চাচা এটা হতো। করা, এটা করাটা, এটা তো বাস্তব এটা কথা। করাটা, আরে গল্পটা আরে এটা যদি করাটা আমরা ঠিক কথায় নয়। intervene করলে এবারে চলবে বিষয় না। হচ্ছে একদম যে পুরোটা। স্পোকসম্যান দীপঙ্কর যখন বলছে এটা নয়, সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি না তা না, কিন্তু আমরা বলছি যে বিজেপি তার রাজ্য দপ্তর থেকে একটা প্রতিবাদ স্বরূপ একটা চিঠি কলকাতা টিভিতে পাঠানো উচিত ছিল। দুই, আর লাস্ট কথা, আমি লাস্ট একটা কথা আমি শুধু সেটা হচ্ছে বিজেপি কি প্রার্থী ঠিক করলো, কোথায় প্রার্থী ঠিক করলো, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুচন্দ্রিমা বলেছে যে 35টা সিট জেতার ক্ষেত্রে তারা 31-এ এসে আটকে গেছে, এইটা আমার কাছে একটুখানি আস্কিং কোশ্চেন। আমরা একেই আটকে গেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একেই আটকে গেছে, মানে আমাদের একটাও সিট নিয়ে আলোচনা হয়নি। একটা তালিকা প্রকাশ করছে। দিবঙ্কর দা, আমার খুব খারাপ লাগছে আপনি এই গ্রুপে নেই। আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের কোনো খবর যদি আমরা কোনোদিন পাই সেটা নিশ্চয়ই আমরাও দেখাবো। তখন কোনো বিষয় না নেই, না, আমরা খারাপ এটাই লাগছে, আনন্দ। খারাপ লাগছে। আমরা আপনি এটাই- এরকম, খারাপ আমি আশা আমি করছি সুচন্দ্রিমা আপনি বলছি, কোনোদিন এরকম একটা গ্রুপে থাকবে। আমরা খারাপ পাওয়ার কিছু নেই। আপনার আমরা মেসেজ এটাই দেখিয়ে আনন্দ। আরে আমরা তুমি বলবো। স্পোকসম্যান, বলার তোমার অধিকার কথাটাকে আমি দিয়েছে আমরা আপনার সত্যতা গুরুত্বহীন বলছি মিথ্যাটা না, বিচার করার জন্য। বেশ, কিন্তু তোমরা একটা প্রতিবাদ আপনি চিহ্ন দেওয়া। সত্য বলছেন সেটা এই জানানোর কথাতেই একটা ক্ষমতা ব্রেকে যাচ্ছি, আমাদেরকে একটা দিয়েছে। বাংলা বলছে বিরতির পর ফিরে এসে আলোচনায় আসছি, সঙ্গে থাকবেন। আমরা এই বিষয় নিয়ে আজকে যে আলোচনায় এসেছি, লিস্ট, সম্ভাব্য লিস্ট, আপনি যে সম্ভাব্য তালিকা নিয়ে একটু ক্ষুব্ধ হলেন। বলুন। আপনার মনে হচ্ছে ক্ষুব্ধ হওয়ার, আমি এখনো আচ্ছা, বলছি ক্ষুব্ধ হননি যখন, আমার ক্ষুব্ধ, আমি ক্ষুব্ধ হননি যখন, আপনাকে রাগ হেসেই করবেন না, ফেলেছি। রাগ করবেন না। আপনার রাগ না, আপনিও রাগ করবেন না, কারণ আপনি রেগে গেছেন, আপনার কথাটা আপনিও বুঝতে থাকতে পারছি। পারেন। আপাতত আমাদের কাছে যা খবর, এই গ্রুপটায় 14 জন আছে। আমি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি পদে। আমি আপনিও একদিন এরকম কোন গ্রুপে আসবেন, জগন্নাথ চ্যাটার্জির নাম দেখার পরও আপনি হাসছেন যখন, আমি আপনার নাম অবশ্যই। যখন থাকবে এখানে বসে, সেদিন আপনি টেনশন করবেন না। কেউ সেদিন যেন না হাসে, আমি এটাই কামনা করি। আমি আপনি ওটা নিয়ে বলতে পারেন, সেটা আপনি টেনশন করবেন না। আমাদের বিজেপির একটা টেনশন, আপনার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে 35টা কেন, 31টা কেন, 35টা। আমি আপনাকে বলছি 35টা না, ওটা একটাও আলোচনা হয়নি, আর একটাও কোনো লিস্টে নেই। ঠিক আছে, আমরা 31 তো অনেক বড় বেশি, আমরা একটাও নেই, সেটাও আপনাকে কনফার্ম করে দিলাম। কোনো টেনশন নেই, কোনো রাগ নেই, আপনি রাগ করবেন না। আপনারও শরীরে সুস্থ থাকার দরকারে শুভকামনায় আমরা ভারতীয় জনতা পার্টি আছে, কোনো চিন্তা নেই। ফাইন এনাফ। বলছি কোহিনূর কি বলবে উত্তরে? না দেখুন, একটা জিনিস, এটা রাগঢাক কিছু নেই। একটা পার্টির ইন্টারনাল মিটিংয়ের হোয়াটসঅ্যাপ, এটা এখন তো আগে হোয়াটসঅ্যাপ ছিল না, এটা অনেক সময় মিডিয়াতে লিক হয়ে যায় এবং মিডিয়াতে সেটা বেরোয়, এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে মুখপত্র, আমার দলে যদি কোনো সম্ভাব্য প্রার্থী তালিকা কোথাও বেরিয়ে যেত, আমিও বলতাম যে না আমি এটা জানি না, আমি এটা বলতে পারবো। যদি মুখপত্র বলা সম্ভব নয় যে তার প্রার্থী হয়েছে কি। আমি আবার বলছি, যদি আমি এটা ধরে নিই যে সম্ভাব্য প্রার্থী তালিকা এটা হয়েছে, আমি দীপঙ্কর বাবুকে বলছি, আমি যদি ধরে নিই, আমি অ্যাবসলিউটলি বলছি না, মিঠুন চক্রবর্তী 55টা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন 2 বছর আগে, এখন ধরি তার সঙ্গে যোগাযোগ রাখছেন না, তিনি কোথায় কেউ জানেন না। দীপেন্দ্র অধিকারী তার মানে কি বিজেপি অফিশিয়ালি? এটাতে আমি যদি হয় তাহলে মানে তাহলে আমাকে এক এক করে বলতে 6 বছর ধরে আমাকে এক এক করে বলতে দিন, ব্যাপারটা আরো হালকা হয়ে যাবে, ব্যাপারটা গরম হয়ে গেছে তো একটু হালকা হয়ে যাবে, নরম হয়ে যাবে ব্যাপারটা। পরের নামটা হচ্ছে অনুপম হাজরা। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে দুপুরবেলা অনুপম হাজরাকে সেন্ট্রাল মানে ন্যাশনাল কমিটির চাকরিটা খেয়ে নিয়েছে অ্যান্টি পার্টি রিমার্কসের জন্য। বিজেপি উনি দাবি করেছিলেন এবং তারপর তার পদটা গেছে। তো এই দুটো নাম আমার দেখে খুব অবাক লাগলো। তারপর আপনি একাধিক নাম বলতে পারেন, এবং এই দুটো নামের মধ্যে আপনাকে 2021 সালের দুটো নাম মনে করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে চৌরঙ্গি কেন্দ্রে বিজেপির প্রার্থী, একটা হচ্ছে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী। দুটো নাম প্রকাশ হয়েছিল, আপনার মনে আছে? তরুণ সাহা এবং শিখা মিত্র। সুচন্দ্রিমা, আমি আপনাকে অত্যন্ত মানে প্রাজ্ঞ সাংবাদিক ভাবতাম, কিন্তু আজকে আপনাকে আমি বড্ড মনে করছি ওভার এস্টিমেট করছি। যে বিজেপি তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর তাদের প্রার্থীরা বলে আমি বিজেপি করি না,
তার সম্ভাব্য তালিকা নিয়ে এই সঙ্গীত মেলার ফেস্টিভ সিজনে আপনি আমাকে আটকে রেখেছেন। I am very much upset and very much disheartened। আচ্ছা, মন খারাপ করতে হবে না, আমি সুযোগ দিচ্ছি। প্রার্থী নির্বাচন মানে ডিক্লেয়ার করে দেওয়ার পর তারা বলে যে দলে তারা নেই, তারা বিজেপি করেন না। আমি নাম ধরে বলছি, তরুণ সাহা। মন খারাপ করো না, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। বাংলা বলছে তো আজকে শুরু থেকেই এই যে তেতো কিছু প্রশ্ন সামনে রেখেছি তা নিয়ে খুব স্বাভাবিকভাবে বিজেপির বক্তা দীপঙ্কর বাবু অস্বীকার করেছেন শুরুতেই। তৃণমূল কংগ্রেস বিরোধিতার সুরেই কথা বলছে। আমি কংগ্রেসের কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো, এই যে ইন্ডিয়া জোটের মধ্যে তো কারা সিট শেয়ারিং নিয়ে একটা আলোচনা চলছে, কিন্তু তারই মধ্যে একটা বঙ্গ বিজেপি নেতৃত্ব একটা এমন একটা তালিকা বানিয়ে ফেললো এবং তাতে লেখা আছে, এই যে চ্যাটটা যেটা আমরা খবরের আকারে এনেছি সামনে, তাতে লেখা আছে যে অমিত শাহ শহরে আসার আগে এই নাম প্রস্তাব করা হচ্ছে। যদি বঙ্গ বিজেপির এতটাই এই নাম রেডি থাকে, দিল্লির লোককে এখানে আসতে হচ্ছে কেন? আর এমন তো এটাই শোনা যাচ্ছিল যে কোন্দল থামাতে দিল্লির লোককে উড়ে আসতে হচ্ছে কারণ তালিকা তারা সম্পূর্ণ করবে। না, কংগ্রেসকে এই প্রশ্নটা মধুচন্দ্রিমা তুমি রাখলে যে যদি তালিকা সুচন্দ্রিমা সরি মধুচন্দ্রিমা মানে হানিমুন এসে গেছে, যাই হোক। আর ব্যাপারটা সুচন্দ্রিমা, আমি তোমাকে একটা কথা বলি, ব্যাপারটা এতে উত্তেজনার সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। আমি একটা কথা খুব ভালোভাবে স্বীকার করি, সংসদীয় গণতন্ত্রে একটা রাজনৈতিক দল গতবার একটা আসন পেয়েছিল, তাদের চাণক্য বলা হয় যাকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে বললেন 35টা বেঁধে দিলাম, তারপরে বলছে যে বিজেপির কাছে যায় না। বিজেপির আবার যারা প্রার্থী, সম্ভাব্য প্রার্থী অগ্নিমিত্রা পার বলছেন 35টা বলেছে, তার চেয়ে বেশি আমরা দেব। একটা কথা বলে দিই যে পরিষ্কারভাবে যে কোনো মানে একটা সর্বভারতীয় দল রাজ্যের নেতৃত্বর কাছে যখন দিল্লির থেকে ছুটে আসে, দিল্লি যেহেতু আমাদের ক্যাপিটাল, সে ভারতীয় জাতীয় কংগ্রেস হোক বা বিজেপি হোক, সে যখন ছুটে আসছে সংস্থাকে বরাদ দিতে হয়েছে, নিশ্চয়ই গল্প করতে আসছে না, নিশ্চয়ই শুধু কালীঘাটে পুজো দিতে আসছে না, শুধু নিশ্চয়ই বাল গোবিন্দর জন্য আসছে না, সে আসছে এগুলো তার কর্মসূচির মধ্যে থেকে আসল যে রাজনৈতিক কর্মসূচি 2024-এর নির্বাচন, যে নির্বাচনে তারা অলরেডি ডিক্লেয়ার করেছেন যে মোদি উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, সেই আলোচনার দায়িত্ব নিয়েছেন নাড্ডা এবং অমিত শাহ, এবং সেখানে কোনো কোনো জায়গায় বলছেন 150 প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে, এইরকম কথা হচ্ছে রাজনাথ সিংকে বাদ দেওয়া হবে। তাহলে এইগুলো আলোচনা হবেই, নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হবে। গৌতম দা, একটা বিষয়, মানে 2 আসন থেকে 18 এবং তারপরে একটা বিধানসভা, যে রাজ্য সভাপতির নেতৃত্বে হলো তাকে এতটা অবহেলা, মেদিনীপুর থেকে ডায়মন্ড হারবার রাজি হবেন তিনি? না না, সে তো একটা আলাদা রাজনৈতিক দল, আলাদা ব্যক্তি, তারা রাজি হবে কি রাজি হবে না পরের বিষয়। কিন্তু আমি আপনার ওই প্রথম যে প্রশ্নটা আপনি শক্তিবাবুকে করেছেন, সেই প্রশ্নের পার্সপেক্টিভে আমি একটা কথা শুধু বলি, সেটা যে ইন্ডিয়া জোট বলছিলেন না, বিষয় হচ্ছে ইন্ডিয়া জোট তো বিজেপি বোঝে হোয়াট ইজ ইন্ডিয়া জোট। কংগ্রেস যদি সহনশীলতার সঙ্গে এই জোটকে নার্সিংয়ের মধ্যে দিয়ে আগামী দিনে লড়াইয়ে কথা ভাবে, তাহলে আমি এখনও মনে করি 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদস্ত করা খুব অসুবিধাজনক অবস্থা নয়। পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে গরিব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন এটা প্রমাণ করে যে 2024 সালে বিজেপির বিরুদ্ধে একটা লড়াই আমরা লড়তে পারি ইন্ডিয়া জোটে। গতকাল অমিত শাহ যাওয়ার পর তো এটা এসেছে যে সোশ্যাল যোদ্ধাদের উনি বিশেষভাবে চাঙ্গা হওয়ার বার্তা দিয়েছেন। কোহিনুরের কাছে আমার প্রশ্ন, মানে এই যে সোশ্যাল মিডিয়া নির্ভর একটা পলিটিক্স, সেখানে সোশ্যালি তারা কুমন্তব্য করবেন বা ঘৃণা ছড়াবেন, এমন একটা প্রচার করার জন্য তাদেরকে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই যে যারা সম্ভাব্য প্রস্তাবিত তালিকার মধ্যে রয়েছে, তারা এই জায়গায় কতটা পার পেয়ে যাবেন? কারণ একটা কেন্দ্র যা জেতা, সেখানে 5 জনের নাম, এদের সৈনিকরা কি নিজেদের মধ্যে যুদ্ধ করবে না? দেখুন, একটা কথা হচ্ছে বিজেপি কাকে কোথায় প্রার্থী করবে এটা এন্টায়ারলি বিজেপির ব্যাপার। আমার এখানে খুব অন্য দল হয়ে যে খুব বিশাল মতামত দেওয়ার আছে নেই, কিন্তু আমি বরাবরই এটা ওনার লাইটার নোট আমি দেখেছি যে দিলীপ বাবুকে বরাবরই হেকেল করার চেষ্টা করা হচ্ছে, যদিও পাল্টা দিলীপ বাবু লাথি মারিয়েছেন সুকান্ত বাবুর ছবিতে হয়েছে, কিন্তু ডায়মন্ড হারবারে মার্জিন বিধানসভা বাড়ি রেজাল্ট করলে
মার্জিনটা 3.5 লাখের উপরে, যদি বিধানসভা ওয়ারি মার্জিন করি 3.5 লাখের উপরে, এবং 7টা বিধানসভা ওখানে তৃণমূল প্রার্থীরা জিতেছেন। দিলীপ ঘোষের যদি আমি লোকসভাটা দেখি, সেখানে একটা বাদ দিয়ে, খড়গপুর সদর হিরণ বাদ দিয়ে বাকি 6টাতেই তৃণমূল কংগ্রেস বিধানসভায় জিতেছে, এবং তার বিধানসভা ওয়ার্ডের রেজাল্টে 98,000-এর থেকে কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মেদিনীপুর লোকসভাকে। সেক্ষেত্রে সুচন্দ্রিমা, আপনি যে একদম দৃঢ়তার সাথে বলছেন যে এটা জেতা আসনে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, মেদিনীপুর আসন যে বিজেপির পক্ষে খুব সেফ, অন্তত সেফোলজিক্যালি, পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন ধরলামই না, এই ধরলে তো আরো অনেক রেজাল্ট ডিফারেন্স হয়ে যাবে। রানাঘাট, কিন্তু এইটা আমি বললাম, রানাঘাট আমি বলছি আপনাকে, আপনি নিশ্চয়ই জানেন যে গোটা 9টা সিট আছে এরকম, যে 9টা সিটে বিধানসভা ওয়ার্ডের রেজাল্টে কিছু ভোটে এগিয়েছিল বিজেপি। এই 9টা বাদ দিলে বাকি যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে, মানে 33টা কনস্টিটিউয়েন্সির মধ্যে তৃণমূল কংগ্রেস বিধানসভার রেজাল্টে লোকসভা ওয়ারি ফলাফলে এগিয়েছিল, এবং সুকান্ত মজুমদার তার 88,000 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে, সেখানে 3টেতে বিজেপি জিতেছে, 4টেতে তৃণমূল কংগ্রেস জিতেছে। তাই নো সিট ইজ সেফার। যেগুলো সিট ওখানে তৃণমূল কংগ্রেস হেরে আছে লোকসভাতে, আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, বনগাঁ, কুচবিহার, এরকম গোটা 9টা সিট আছে। তো সেক্ষেত্রে এই যে আপনি হলপ করে বললেন না যে দিলীপ ঘোষ যাবেন কি যাবেন, এটা এন্টায়ারলি তাদের ম্যাটার, এখানে দাঁড়াবেন। দেখুন, আমি পার্টি ম্যান, আমাকে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি পালন করবো। আমার ধারণা দিলীপবাবু ইজ মোর পার্টি ম্যান দেন শুভেন্দু অধিকারী। দিলীপবাবুর বিজেপির প্রতি যে কমিটমেন্ট আছে, শুভেন্দু অধিকারী তো সেটা নেই। শুভেন্দু অধিকারী স্কোর সেটেল করতে এসছে, কারণ কি দিলীপবাবু বিজেপি, যে দীপঙ্করবাবু এখানে বসে আছে, দীপঙ্করবাবু বিজেপির প্রতিনিধি হয়ে বলতে পারবেন যে বিজেপি এই মতামত প্রকাশ করেছে কি না? সময় নওসাদের কথা বলা হচ্ছিল যে তাকে ডায়মন্ড হারবার থেকে লড়ানো হবে। না, আমি জাস্ট একটা 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে। এই যে শুভেন্দু অধিকারী জামা পরে ঘুরছে, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতার সিম্বলিক মানেটা কি দাঁড়ায়, যেখানে মমতাকে যে হারাতে পারবে তাকে ভোট দিন। এরকম অনেক কনস্টিটিউয়েন্সি আছে, ধরুন দক্ষিণ বিজেপি হয়েছিল মনে আছে তোমার? নো ভোট টু বিজেপি আমি করিনি তো, কিন্তু নো ভোট টু তোমরাই করেছিলে। কই যে বঙ্গবন্ধু যার যে চালাচ্ছ না, তোমাদের করা সারা কলকাতা আপনি আমার বলার সময় বললেই করিয়েছিলেন, আপনি আমার সময় বলে লাভ নেই। আমি আপনাকে ক্লিয়ার করে, তুমি তো আমাদের নিয়ে বেশি বলছো, নিজেরটা বলো না, ক্লিয়ার করে বলছি, তোমাদেরটা বলো না, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে করে বলছি। শুনুন, যারা বিজেপি নিয়ে চিন্তা করার দায়িত্ব তৃণমূলকে নিতে হবে না। নো ভোট টু বিজেপি, সারা দেশে কংগ্রেসকে কারা ছাড়বে সেটা দেখো। শেষ করি। ধরুন নো ভোট টু বিজেপি, তৃণমূল কংগ্রেসের কেউ প্রচার করে না। তোমরা তো কংগ্রেসের প্রধান বিচারপতির বাড়ির সামনে পোস্টার মারো। আরে আবার প্রধান বিচারপতি আবার কথার কি? তোমরা কিছু করোই না, এগুলো সব অন্য লোক করে। তোমাদের ডিবেটটা হবে না, আমাদের পুলিশরা বসে বসে দেখে কি নাকি? আপনি বলবেন শেষ করতে দিন। হ্যাঁ, আমি বিজেপি নিয়ে দায়িত্ব নিতে হবে না, তোমার দায়িত্বটা না। ধরুন বিজেপির কি এরকম, আমি জানতে চাই যে বিজেপির কি এরকম কালকে যেও ক্লাস করতে জানিয়ে দেব আছে যে নো ভোট টু মমতা ইজ আ বিজেপির সিম্বলিক। কারণ কি শুভেন্দু অধিকারী বাদ দিয়ে আমি কোন আরএসএস থেকে আসা বিজেপি নেতা, আবার আরএসএস থেকে যাচ্ছ কেন তুমি? তোমার বিজেপিতে যেতে হবে, তুমি বিজেপিতে প্রশ্ন করছো তো। বিজেপি কি নেবে না? আমাদের নবট টু মমতা, আমাদের স্ট্যান্ড আছে তো। আছে কি এই বাংলার এই যে সন্ত্রাসী, চুরি, ডাকাতি, গুন্ডা, চোরের রাজত্ব, তার বিরুদ্ধে তো আমাদের স্ট্যান্ড আছে। যে এই মমতার বিরুদ্ধে ভোট যারা না দেয় তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, মমতাকে ভোট দেবেন না, মমতাকে ভোট দেবেন না। আচ্ছা ফাইন, আমি তো এটা ক্লিয়ার করতে চাই, মমতাকে ভোট দেবেন না, দেবে না তো ডেফিনেটলি। আমি তো এই জায়গাটাই আমার সেকেন্ডারি প্রশ্ন, যে ধরুন যে কনস্টিটিউয়েন্সিতে বিজেপি ইজ নট কম্পিটেন্ট টু ডিফিট মমতা। কে বলেছে মমতা বিজেপি কম্পিটেন্ট নয়? সব জায়গায় 42টাই বিজেপি কম্পিটেন্ট। ছেড়ে দিয়ে রাখবো নাকি? তাহলে তো আমরা ছেড়ে দিয়ে রাখবো নাকি? তাহলে বলতেই পারতেন বিজেপিকে ভোট দিন। কে বলেছে? আপনাকে একটাও বলিনি, আপনাকে একটাও বলিনি, বললাম তো প্রার্থী আমরা একটাও বলিনি। আরে অমিত শাহর কথা বলছেন, 35 বললেন কেন? 35 প্রার্থী আমাদের যোগ্যতা, আমাদের টার্গেট হচ্ছে 35টা পেতেই হবে। অবশ্যই পরীক্ষা দিয়েছি, আমার লেটার মার্ক পেতে হবে, আমি আশা করব না। তাহলে 42টা আমি আশা করব না, আমাদের কমপক্ষে 35টা পেতে পারি, লেটার মার্ক পেতেই হবে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপকে আপনি ফেক বলছেন, আবার সেই মিডিয়া প্রথমে সেই গিটে পড়ে আছে, এত কথা শোনার পরে গিটে পড়ে আছেন তো, গিট থেকে বেরোন। আপনাকে তো এত সময় ধরে বললাম, জবাব দিলাম তো। তার মানে কি জোরে গন্ডগোল? যে সোশ্যাল মিডিয়াকে আপনি ফেক বলছেন, এই আবার সোশ্যাল মিডিয়া নির্ভরতা, আপনি একটা কথা বলেছেন,
আমি বলছি, আপনি একটা কথা বলেছেন যে অমিত শাহজি মিটিং এ নাই বলে যে কথা ছড়াতে বলেছেন, আপনি কোথা থেকে পেলেন? আপনি ছিলেন? আমি মিটিং এ ছিলাম। কথা ছড়াতে হবে বাংলার মানুষকে ভুল কথা বলছেন, কোথাও আমি বলবো না, আমি এক সেকেন্ড। উনি বলছেন যে কুকথা ছড়ানোর কথা নাকি অমিত শাহজি মিটিং এসে বলে গেছে, মিটিং এ আমি উপস্থিত ছিলাম। মিথ্যাবাদীদের একটা সীমা থাকে। কি কথা বলছেন? কুকথা ছড়ানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন, কুকথা ছড়ানোর কথা সেটা ভিডিও যদি আপনার কাছে থাকে আপনি ছেড়ে দিতেন। আপনি যেটা না জেনে শুনে এত কিছু বলছেন মিথ্যা কথা। আপনি 35 বলছেন, 31 সম্ভব একটাও হয়নি। আপনি খালি খালি বলছেন যে কুকথা ছড়ানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলে। আপনি ভুল শুনেছেন, আপনি বলছেন চালান আমার প্রশ্নটা চালান আপনার বাইকটা। আপনি প্রশ্নটা কুকথা ছড়ানোর কথা বলেছেন, বললেন কেন? অমিত শাহ কুকথা ছড়ানোর কথা বললেন কেন? আপনি শুনুন আগে দীপঙ্কর দা, ছড়ানোর কথা বলেন না প্রশ্নটা শুনুন। এই কথার জন্য আপনি গ্রুপটাকে প্রথমেই ফেক বলেছেন, আপনি প্রথমেই গ্রুপটাকে ফেক বলেছেন, আপনি প্রথমেই গ্রুপটাকে ফেক বলেছেন, আপনি গ্রুপটাকে ফেক বলেছেন। সেই সোশ্যাল মিডিয়ার উপরে এত নির্ভরতা কেন? ছড়ানোর কথা বলে গেছে, বলুন অমিত শাহ কোথায় কুকথা ছড়ানোর কথা বলেছে? আপনি এই কথা বললেন কেন? এখানে বসে বলছে কেন বলছেন? আপনি পরে ইউটিউবে শুনে নেবেন, বলছেন ইউটিউবে শুনে আপনি পরে শুনে নেবেন, আমি আপনি শুনে নেবেন। এখানে কেউ শুনেনি, আপনি ফেক ডিসিশন দেবেন না। আপনি ছাড়া এখানে কেউ শুনেনি। অমিত শাহ কি বলে গেছে তাহলে বলি। অমিত শাহ বলেছেন এই যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, সোশ্যাল মিডিয়া গ্রুপে যে মিটিং ছিল সেখানে তিনি উদ্বুদ্ধ করে বলেছেন যে আপনারা বেশি মাত্রায় মোদিজির কথা, মোদিজির উন্নয়ন, সারা ভারতবর্ষের উন্নয়ন, ভারতবর্ষের এগিয়ে যাওয়া, আজকে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের যেখান থেকে 5 নম্বরে এসেছে, ভারতবর্ষে আজকে যে চাঁদে গেছে, ভারতবর্ষের যে উন্নয়নের খতিয়ান, আজকে 82 কোটি মানুষ বিনা পয়সায় খাবার পায়, এই যে উন্নয়নের বার্তা এটাকে প্রচার করুন। 2 কোটি মানুষ স্বচ্ছ ভারতের অভিযান পায়, 2 কোটি মানুষ উজালা যোজনায় গ্যাস পায়, এগুলোকে প্রচার করুন। এ কথা বলেছে। 2 কোটি বেকার ছেলেদের চাকরি কি হলো? আপনি উজালা যোজনার কথা এটা প্রচার করুন। এই আপনি এখানে ন্যারেটিভ তৈরি করছেন, বলছেন কথা প্রচার করেন, এগুলো নয়। আমরা ছিলাম, আপনি ছিলেন না। ফিরছে এখনি একটা ছোট বিরতি নিয়ে ফিরছে এখনি বাংলা বলছেতে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে জমে উঠেছিল আলোচনা, থামাতে হয়েছিল কারণ একটু উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রত্যেকের কথা শোনা যায় না। আমি দীপঙ্করদার কাছে তাই আরো একবার সেই প্রশ্নটাই রাখবো যেটা আমি চিৎকার করছিলাম বারংবার, এত সোশ্যাল মিডিয়া নির্ভরতা কেন করতে হচ্ছে এবং সেই সোশ্যাল মিডিয়ারই একটি গ্রুপকে আপনি ফেক বলছেন? আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়ার গ্রুপকে ফেক বলা নয়, আপনার তথ্যটা ফেক, আমি সেটা বলেছি। আর আপনি বলছিলেন 31টা আলোচনা হয়েছে, আমি প্রথমেই বলছি একটারও আলোচনা হয়নি, এটাই ঠিক। তৃতীয়ত যে বিষয় আপনি বলতে চাইছেন সোশ্যাল মিডিয়ার নির্ভরতা, একটা রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ার নির্ভরতা থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনার বাড়িতে সকালে উঠে ঘুম মুছে আপনি চা খাওয়ার আগে ভাবেন হাত বিছানায় অন্ধকার করে দেখেন ফোনটা, মোবাইলটা মাথার ধারে আছে কিনা, নিয়ে আগে দেখেন মোবাইলে কি এসেছে। এই যুগে চলে গেছে সকলের কাছে। সমস্ত সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ক্লাস 10 থেকে 9, 11, 12 থেকে মোবাইল, ল্যাপটপ হাতে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার আমি বলতে, আপনি সোশ্যাল মিডিয়ার কেন দরকার বলছেন, সোশ্যাল মিডিয়ার দরকার কেন বলেছেন, ব্যাখ্যাটা দিতে দিন। এই সামাজিক মাধ্যম, আজকে সামাজিক মাধ্যমে জানেন তো মোদিজির ইউটিউবারের সংখ্যা 2 কোটিতে ছাড়িয়েছে, বিশ্বের থেকে আর কারো নাই। এটাই সোশ্যাল মিডিয়ার লাভ। ভারতবর্ষের বুকের মধ্যে 2 কোটি সাবস্ক্রাইবার আপনার আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সেটাই গর্বের বিষয়। এটাই সোশ্যাল মিডিয়ার যুগ, এটাই মোদিজিকে দেখে। যেখানে জো বাইডেনের মাত্র 83 লক্ষ, সেখানে 43 লক্ষ, সেখানে মোদিজির 2 কোটি। এটাই সোশ্যাল মিডিয়ার যুগ। যে সোশ্যাল মিডিয়ার নির্ভরতা আমাদের আছে, প্রচারের মাধ্যমে থাকবে, মানুষের কাছে যাবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জায়গা ধরে নিন। তাহলে পেটের ভাত চলে আসবে। কাদের পেটের ভাত চলে আসবে? কে না খেয়ে আছে বলুন তো? হ্যাঁ, ভালো কথা বলছেন। 82 কোটি লোক, শুনুন, লক্ষ লক্ষ লোকের মোবাইল। আমি এটা বলি, 82 কোটি ভারতবর্ষে বিনা পয়সায় চাল এবং গম পায়। ইউরোপের লোক সংখ্যা 82 কোটি, ইউরোপের লোক সংখ্যা হচ্ছে কি 42 কোটি, তার থেকে ডবল লোক সংখ্যা ভারতবর্ষে। ভারতবর্ষে 82 কোটি লোক বিনা পয়সায় চাল এবং গম খাবার পায়। এটা নরেন্দ্র দামোদর দাস মোদী ব্যবস্থা করে দিয়েছে, কেউ না খেয়ে মরে না।
এটাই হচ্ছে কি আজকের ভারত, এটাই হচ্ছে সুচন্দ্রা, যে উন্নত ভারতের জন্য শক্তিদা ব্যাপারটা হচ্ছে না 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 কি বোঝেন না? উন্নত ভারত বোঝেন না? আরে বলতে আজকে কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি হবে? আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে না 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 এখন আমাকে বলতে দিচ্ছে, এখন আমাকে বলতে দিয়েছে। আচ্ছা এখন যে কথা না যে কথা হচ্ছে যে আলোচনা শুনলাম, আলোচনা হয়েছিল চমক নিয়ে প্রার্থী তালিকা, সেখান থেকে বাইডেন চলে গেল। বাইডেন চলে গেল, জনপ্রিয়তা বেশি, আমাদের গর্বে বুক ফুলে যাচ্ছে। 2 কোটি সাবস্ক্রাইবার এই ইউটিউবে, এত গল্প শুনে নিলাম। আমি একটা কতগুলো কথা খুব নির্দিষ্টভাবে ঝগড়াঝাটি না করেই জানতে চাই। আচ্ছা 2 কোটি চাকরির প্রতিশ্রুতিটা কি হলো? আচ্ছা রান্নার গ্যাসের দাম 400 টাকা থেকে 1200 টাকা কি করে হলো? আচ্ছা ব্ল্যাক মানি 1200 টাকা আপনি গ্যাস কেনেন নাকি? না না আরে আরে গ্যাসের দামটা কত? 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা আরে টোটাল নিয়ে 1100 দেখো অবস্থা। আচ্ছা তারপরে না না তারপর না তারপরে আরে দাঁড়ান, আপনি ওই বললেন, আপনি বলেছিলেন না আরে ভুল বলছেন। দাঁড়াও দাঁড়াও, এখন কথা হচ্ছে যে না 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 খানে দুঙ্গা না না আমি একটা করে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই কথাগুলো কে বলেছিল? না না আজকে আমাকে প্রধানমন্ত্রী নয় চৌকিদার বানান, কে বলেছিল? আজকে আমি যেটা জানতে চাই জিডিপি ইনফ্লেশন, আজকে ভারতবর্ষের টোটাল গ্রোথ, আজকে ভারতবর্ষের আদমশুমারির ভিত্তিতে জনসংখ্যায় কজন মানুষ পাচ্ছে সেগুলো জানতে হবে। আমি প্লিজ দেখুন একটা জিনিস, বেকার রাজনৈতিক বক্তৃতা করে লাভ নেই, আধ ঘন্টা আমিও করতে পারি। যে পয়েন্টে আলোচনা হচ্ছিল যে এই হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া থেকে ডেফিনেট যে আমরা দেখেছি যে একটা সময় দাঁড়িয়ে যে বিজেপি বাদ দিয়ে কোনো দলই এই সোশ্যাল মিডিয়ার কালচারটার মধ্যে প্রপারলি ঢুকতে পারেনি, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, কোনো পার্টি পারেনি। এখন সব পার্টি তার এসএমআইটি গ্রুপ খুলেছে, সিপিএম খুলেছে, আমরা খুলেছি, সব খুলেছে, তাদের একটা স্পেসিফিক প্রচার আছে। কিন্তু দীপঙ্করবাবু যে কথাটা বললেন সেটার থেকে বেশি আমরা কি বিজেপির প্রচারে দেখতে পাই? ধরুন আমরা এরকমও ছবি দেখেছি যে ভোজপুরি সিনেমার একটা সিনকে ছবি তুলে বলেছে, প্লিজ আমাকে বলতে দেবেন, সিনকে ছবি তুলে বলেছে দেখো বাংলায় এরকমভাবে একটা মেয়েকে নিয়ে হয়েছে। তারপর আমরা দেখেছি এনআরসি সিএ মুভমেন্টের সময় একটা গিয়ে বেলডাঙ্গা একটা কেস ধরা পড়লো, পরে গিয়ে জানা গেল তার ছেলেটির নাম হচ্ছে অভিজিৎ মজুমদার, সে আরএসএস কর্মী, ধরা পড়েছে। এই যে প্রোপাগান্ডা, এবং প্রোপাগান্ডাটা কোন জায়গাটা গিয়েছে আপনার মনে আছে? সুচন্দ্রিমা সব ভুলে যায়, প্লিজ ট্রাই টু গেট দিস ফ্যাক্ট ক্লিয়ার। 2000 টাকার নোট যখন বেরোয় গোটা বিজেপি প্রচার করেছিল যে এর মধ্যে চিপ আছে। সোশ্যাল মিডিয়া আপনি প্রচার করতেই পারেন, আপনার দল প্রচার করেছিল, আপনার দল তুমি বসে বসে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ফাইন করেনি তো, করেন মানুষ অসত্য বলবে, মানুষ অসত্য বলবে তো বলে দিয়েছে তো 2000 টাকা তোমাদের মন্ত্রী ঘরের খাটের তলায় বাংলার খাটের তলায় বাহান্ন কোটি। আপনি বলার সময় বলেন তাহলে বলছেন যদি অসত্য কথা বলছেন উত্তরটা দিতে হবে তো। আমি যদি অসত্য বলি যে এটা আপনারা কেউ প্রচার করেননি, আমি আবার আমি উইথড্র করলাম, আমি কথাটা উইথড্র করলাম। বিজেপির একজন, প্লিজ শুনুন, বিজেপির একজন কার্যকর্তাও, একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টও 2000 টাকায় চিপ আছে কথা প্রচার করেনি। হ্যাঁ ওকে ক্লিয়ার, হ্যাপি তো? একজনও প্রচার করেনি। আমি এটা হঠাৎ মনে হলো, এটা আমি জানতামই না, কেউই জানতো না 2000 টাকায় চিপ আছে, আমি বললাম ওকে অ্যাডমিটেড। লাস্টলি হচ্ছে এসএমআইটি সব দলেরই করা উচিত, সব দলই করবে, এবং ডেফিনিট তো আজকে বক্তৃতা করার জায়গাটা অনেক কমেছে, মানুষ আজকে মোবাইল নির্ভর হয়েছে, ইউটিউব হয়েছে, সবই হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি আপনি বলুন তো, আজকে ফেসবুক টুইটারে এই যে প্রোপাগান্ডা ফেক প্রচারগুলো হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়ায় এই ফেক প্রচারগুলো একে একে হচ্ছে, এটা তো সবাই জানে। এইগুলো বিজেপি অ্যালাউ করছে কেন? এইগুলো ছাড়া কি বিজেপি জিততে পারবে না? কোহিনুর তুমি এই সোশ্যাল মিডিয়া বলতে বলতে আমি ঘাটছিলাম সোশ্যাল মিডিয়া, ওনার সাংবাদিকতা আমার খুব ভালো লাগে, আমি দেখছিলাম ওনার ইউটিউব চ্যানেলে, ব্যক্তিটির নাম হচ্ছে রবিশ কুমার, তার রবিশ কুমার অফিসিয়াল ইউটিউবের যে সাবস্ক্রাইবার তার সংখ্যা হচ্ছে 8.02 মিলিয়ন। গৌতম দার কাছে যাবো এবার।
খুব সময় অল্প, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা প্রায় করে শেষ ভাগে চলে এসেছি। দেখুন, একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এখানে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার সঙ্গে আসল যে দিক, সেই দিকটা একেবারে উপেক্ষিত। এই জন্যই উপেক্ষিত যে এই যে সোশ্যাল মিডিয়া, আমাদের মোবাইল ফোন, এসব আলোচনা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের মোবাইল নেই, এটা আমাদের মাথায় রাখা উচিত। এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেশের যে গরিব মানুষ, তার যে অরিজিনাল তার প্রয়োজন, যেটা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, তার কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ফান্ডামেন্টাল রাইট, যেটা এই ফান্ডামেন্টাল রাইট প্রত্যেক দিন কাট হচ্ছে, ডেমোক্রেসি প্রতিদিন খর্বিত হচ্ছে, টলারেন্স বলে কিচ্ছু নেই, এবং বিরোধিতা করলেই যারা দেশদ্রোহী তারা দেশপ্রেমিক হয়ে গেছে। এখন এই বিষয়টাকে ওই সোশ্যাল মিডিয়ার ওই আলোচনার মধ্যে শুধু সীমাবদ্ধ রাখলে হবে না, এবং 2024-এর নির্বাচনে এটাও ভারতবর্ষের মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার আলোচনার সঙ্গে সঙ্গে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতিপাদ্য বিষয় হবে বলে আমি মনে করি, যদি আমরা একত্রিতভাবে বিজেপির বিরুদ্ধে সহনশীলতার সঙ্গে কংগ্রেস এই ইন্ডিয়া জোটকে বাকিদের নিয়ে পরিচালিত করতে পারে। বেশ, বাকি মানে তৃণমূলের নামটা নিলেন না তো? আমি সবার কথাই বলেছি, ইন্ডিয়া মানে জোটের যারা এটা তো মনে হলো শুধু সঙ্গী, বিহারের কথা না বলছেন না আপনি। সবার কথা বলেছি আমি। আমি তো অন্য কোনো নাম, আমি তো লেফট দলের নামও নিই। যাই হোক, ওটা বিষয় না, আমি ওটা আপনি বিষয় যে না। ধন্যবাদ স্পেসিফিক জানাচ্ছি একটা নাম আজকে বলছেন, চারজনকেই আজকের এই আলোচনায় আসার জন্য, এবং সমস্ত দর্শকদের উদ্দেশ্যে এবং দীপঙ্কর বাবু সহ আমাদের সমস্ত অতিথি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা জানাচ্ছি, এই যে গ্রুপের কথা আমি শুরুতেই বললাম, যে গ্রুপের খবর আমাদের কাছে এসেছে, সেখানে এটা একটা এক্সক্লুসিভ গ্রুপ, এবং এখানে ন্যূনতম পদাধিকারী বিজেপি দলের একজন সাধারণ সম্পাদক, সব মিলিয়ে এই গ্রুপের সদস্য সংখ্যা 15। দীপঙ্কর বাবুকে সত্যতাই আছে, আপনার মতো অসত্যতে নেই, অসত্য কথা বলবেন না, অসত্যভাবে চালানোর চেষ্টা করবেন না, মানুষকে ভুল পথে পরিচালনা করবেন না, সাংবাদিকের প্রথম দীপ্তি সেটাকে ঠিকভাবে রাখুন, সমাজের সঠিকভাবে কথা বলার চেষ্টা করুন, সত্যি কথা বলুন। আমরা বললাম তো সত্যি কথা বলুন, আমি বলছি তো সত্যি কথা, আপনি সত্যি কথা বলুন না, আপনি মিথ্যা কথা বলবেন না, যেমন আজকে অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, চ্যানেলে বসে এটা করবেন না, এটা যে অস্বীকার করলেন, মানে এই খবরটি দিয়ে বিরক্তি করেছে। একটাও আসলে না না, আপনার জন্য ভবিষ্যতে করলে আপনাকে জানিয়ে বলবো যে এতগুলো প্রার্থীর আলোচনা হয়েছে, সামনে থাকুন, আপনার আলোচনা বললো 42টার আলোচনা, আপনাকে এখানে ডিসকাস করে নিয়ে যাব, অপেক্ষা করুন, কোনো চিন্তা করবেন না। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7।